কম্প্রোমাইজ করবে, সমঝোতা করবে, সরকার পরিবর্তন করবে, আপাত দৃষ্টিতে তারা যদি সরকার পরিবর্তন না করে এরপরে কি করবে? ওই দেশের আভ্যন্তরীণ গণতন্ত্র এটা রুখতে পারছে না। এটাও আমেরিকার আভ্যন্তরীণ গণতন্ত্রের একটা ব্যর্থতা। আরেকটা হচ্ছে ইরান যখন অ্যাটাক করা হলো, কার্যত ইরানের সাথে মিলিটারি ওয়াইজ একটা মুসলিম কান্ট্রিও নাই আফগানিস্তান ছাড়া। আফগানিস্তান আবার তখন পাকিস্তানের সাথে যুদ্ধ করছে। তো এই যে একটা গুচ্ছ দেশ যারা একে অপরের স্বার্থ রক্ষা করবে, সেরকম কিছু কিন্তু আমরা এখন ওখানে দেখতে পাচ্ছি না। আবার ইরানেরও অনেক দিন থেকে আমি মনে করি তাদের দুটো ফল্ট আছে। একটা ফল্ট হচ্ছে তারা 1979-এ তেহরানে তাদের অ্যাম্বাসি, আমেরিকান অ্যাম্বাসি হোস্টেস করে রেখেছিল প্রায় 393 দিন। এই 393 দিন 54 জন আমেরিকান ওখানে হোস্টেস ছিল। এটা সারা ওয়ার্ল্ডের গ্লোব কেস। এবং ওইখানে হোস্টেসে যারা ফ্রন্ট লাইনে ছিল তারাই পরবর্তীতে ইরানের প্রাইম মিনিস্টার হয়েছেন, প্রেসিডেন্ট হয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন, বড় বড় মন্ত্রী হয়েছেন। ওই যাদেরকে আমেরিকানরা সেই সময় সন্ত্রাসী হিসেবে দেখেছিল, তাদের দাবি ছিল একটা 1917-এ যে শাহকে ফেরত দিতে হবে। শাহ তখন পালিয়ে গিয়েছিল আমেরিকাতে। শাহকে ফেরত না দিলে আমেরিকান অ্যাম্বাসি ঘেরাও করা হবে। ওইটা কমপ্লিট ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। কারণ আপনি যখন অ্যাম্বাসির প্রেমিজে কোনো ন্যাশনাল ল চলবে না, ডিপ্লোম্যাটিক ইমিউনিটি যে কনভেনশন আছে যেটাতে ইরান তখন সাইন করা ছিল, আপনি অ্যাম্বাসিতে গিয়ে কোনো সন্ত্রাসী কার্য করতে পারবেন। অ্যাম্বাসির ভিতরে ওই দেশের ল থাকবে। অ্যাম্বাসির ভিতরে যদি ওই দেশের কর্মকর্তা কোনো ক্রাইম করে সেটাও তাদের দেশে বিচার হবে, লোকাল ল নিয়ে হবে না। সেখানে অ্যাম্বাসি হস্টেজ রেখেছে বেসিক্যালি আমেরিকা, সেটার প্রতিশোধ দিচ্ছে। আর খোমেনিকে একবার জিজ্ঞেস করা হলো যে তোমার বন্ধু কারা কারা, শত্রু কারা কারা, তখন 4টা অপশন দেওয়া হলো। 3টা বন্ধু হতে পারে, একটা কখনোই বন্ধু হবে না, সেটা আমেরিকা। আমেরিকার সাথে ইরানের এত দ্বন্দ্বের কারণটা কী? যদি ব্যাকগ্রাউন্ড দেখেন যে ইরানের বর্তমান শাহের দাদা যখন ছিলেন তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে রাশিয়া এবং ইউকে ইরান অনেকটা ক্যাপচার করে ফেলে এবং শাহকে চেঞ্জ করে দেয়। তখন যিনি প্রাইম মিনিস্টার ছিলেন উনি ওপেন ছিলেন এবং উনি অনেক তেল চুক্তি করছিলেন। 1953-তে একটা ইউএস লেড কু হয়, যেখানে বর্তমান শাহের বাবা লাস্ট শাহ উনি ক্ষমতায় আসেন। ওটা ইউএস লেড কু ছিল। এরপরে কিন্তু ইরানের ইকোনমিক প্রোগ্রেস অসাধারণ হয়। $2100 থেকে তাদের সেই সময় $9000-8000 পর্যন্ত ইনকাম পার ক্যাপিটা বাড়ে। এটা ওই সময় ভিত্তিটা দিয়ে দেয়। ইরানের সব প্রোগ্রেসিভ ছিলেন, প্রচুর পড়ালেখা, প্রচুর গবেষণা, ওয়েস্টার্নাইজ ছিলেন। উনি একটা জিনিস বুঝতে পারেননি, ইরানের মানুষরা বেসিক্যালি ধর্মপ্রাণ, কিন্তু শাহ ছিলেন ওয়েস্টার্নাইজড। ওয়াইন খেতেন ওপেনলি, ড্যান্স পার্টি হতো ওপেনলি, ওইটা কালচারের সাথে যায়নি, যে কারণে খোমেনির উত্থান হয়। আর 1971-এ যখন বাংলাদেশ যুদ্ধ, এটা হচ্ছে খুব দুঃখের বিষয়, যখন বাংলাদেশের যুদ্ধে মানুষকে মারা হচ্ছে, কচুকাটা করা হচ্ছে, প্রচুর মানুষ মারা যাচ্ছে, তখন ইরানের শাহ 71 সালে একটা ম্যাসিভ একটা প্রোগ্রাম হাতে নিলেন যে উনি সাইরাস দ্য গ্রেটের 3000 বছরের শাসনের সময় উপলক্ষে একটা গ্র্যান্ড পার্সিয়াকে আবার আগের ইয়াতে নিয়ে যাবেন। $600 মিলিয়ন একটা প্রজেক্ট হাতে নেন। মরুভূমির মধ্যে টেন্ট করে পৃথিবীর 40টা দেশের রাষ্ট্রপ্রধানকে ডেকে ওয়ার্ল্ডের ইতিহাসের সবচেয়ে জাঁকজমকপূর্ণ একটা অনুষ্ঠান উনি করেন, যেটা ইভেনচুয়ালি ফ্লপ হয়। এবং এর মাধ্যমে ইরানের জনগণের সাথে শাহের একটা বিশাল ডিস্টেন্স তৈরি হয়, বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়ে যায়, যে কারণেই পরবর্তীতে বিক্ষোভটা হয় এবং শাহ পালিয়ে যায়। এখন সে শাহের ছেলে যিনি এখন আছেন, তিনি সেই সময় থেকেই এখন পর্যন্ত আবার ব্যাক করবেন, আবার শাহ হবেন, এটার স্বপ্ন দেখছেন। ইসরায়েলের সাথে তাদের অনেক উঠা বসা, শাহ পরিবারের সাথে, আমেরিকার সাথে অনেক উঠা বসা। সো আমেরিকানরা বেসিক্যালি অবশ্যই মিসাইল অ্যাটাক করে তাদের ধারণা ছিল পার্সিয়ানরা, ইরানের ওরা কম্প্রোমাইজ করবে, সমঝোতা করবে, সরকার পরিবর্তন করবে। আপাত দৃষ্টিতে তারা যদি সরকার পরিবর্তন না করে এরপরে কি করবে? এরপরে সিভিলিয়ান হত্যা করতে হবে আমেরিকাকে। এইটার তো গ্লোবাল দায় অনেক বেশি আছে।